বইয়ের নাম পশ্চিমবঙ্গের সংস্কৃতি। লেখক বিনয় ঘোষ। পুস্তক প্রকাশক কলিকাতা 12। প্রথম প্রকাশ সাধারণতন্ত্র দিবস জানুয়ারি 1950। প্রকাশক নির্মল কুমার সরকার। পুস্তক প্রকাশক 8/1 বি শ্যামাচরণ দে স্ট্রিট, কলিকাতা 12। প্রচ্ছদপট সত্যজিৎ রায়। বর্ণলিপি ও রেখাচিত্র পূর্ণেন্দু পত্রী। মুদ্রক শ্রী গোপালচন্দ্র রায়, নাভানা প্রিন্টিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, 47 গণেশচন্দ্র অ্যাভিনিউ, কলিকাতা 13। ছবি ও প্রচ্ছদপট মুদ্রক লয়াল আর্ট প্রেস প্রাইভেট লিমিটেড, বাঁধাই ইস্ট এন্ড ট্রেডার্স। মূল্য 18 টাকা। আমার মায়ের স্মৃতি উদ্দেশ্যে। প্রথম বিভাগ পূর্বাভাস, বঙ্গ সংস্কৃতির রূপায়ণ। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাধারণভাবে বঙ্গ সংস্কৃতির অঙ্গীভূত এবং ভারত সংস্কৃতির সঙ্গে তার সংযোগও অনস্বীকার্য। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ভারতের বহু সাংস্কৃতিক উপকরণ ও গড়নের সঙ্গে বঙ্গ সংস্কৃতির যে রূপসাদৃশ্য দেখা যায় তা সুদৃঢ় ঐতিহাসিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং সে ভিত্তির মূল প্রাগ ইতিহাসের কুয়াশাচ্ছন্ন দিগন্ত পর্যন্ত বিস্তৃত। সেই জন্য ভারত সংস্কৃতির প্রবাহ থেকে বিচ্ছিন্ন করে বঙ্গ সংস্কৃতির রূপমণ্ডল বিচার করা সম্ভব নয়। কিন্তু ভারত সংস্কৃতির সাগর অভিমুখে যাত্রাপথে বহু জানপদ সংস্কৃতির বিচিত্র স্রোতস্বিনী ধারা পরস্পরের সঙ্গে মিলিত ও বিচ্ছিন্ন হয়েছে। বহু জাতি, উপজাতির ও জনগোষ্ঠীর দান আছে তাতে। বঙ্গ সংস্কৃতি বাঙালি জাতি এবং তার অন্তর্ভুক্ত বহু বর্ণগোষ্ঠী তাদের মধ্যে অন্যতম। ভারত সংস্কৃতির সঙ্গে বিভিন্ন জানপদ সংস্কৃতির যে সম্পর্ক, এক একটি জানপদ সংস্কৃতির সঙ্গে সেই জনপদান্তর্গত বিভিন্ন অঞ্চলের সম্পর্কও কতকটা অনুরূপ বলা চলে। আধুনিক জাতিবিজ্ঞানের অর্থে বাঙালি এক জাতি বলে গণ্য হলেও বহু উপজাতি সম্প্রদায় ও বর্ণের সংমিশ্রণে তার উদ্ভব হয়েছে। তারও আগে মৌলিক ও সংকর মানব জাতির শাখা প্রশাখার মিলন মিশ্রণ ঘটেছে বাংলাদেশে। নৃতত্ত্ববিদ ও জাতিতত্ত্ববিদরা তার বিচার বিশ্লেষণ করেছেন। জাতিশুদ্ধতা বিজ্ঞানীদের কাছে মিথ বা কল্পনা ছাড়া কিছু নয়। বর্ণকৌলিন্যের বিবেচ্য কোনো বাস্তব ভিত্তি থাকলে তা কৃষ্টিগত ও কুলাচারগত। জৈবিক শুদ্ধতা অশুদ্ধতার সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক নেই। বরং দেখা যায় যে উচ্চবর্ণের মধ্যে যতটুকু অসবর্ণ মিলনের উদার সুযোগ থাকে তথাকথিত অনুচ্চ বর্ণের মধ্যে তাও থাকে না। আদিবাসীদের স্তরে পৌঁছলে দেখা যায় ক্ল্যান বা সিব এর বন্ধন রীতিমতো কঠোর। অনেক ক্ষেত্রে এই কঠোরতা এত বেশি যে উচ্চবর্ণের কুলিনদের গোত্র গোঁড়ামিও তার তুলনায় উদার মনে হয়। সুতরাং জৈবিক শুদ্ধতার দাবিতে বর্ণাভিমান বা উচ্চানুচ্চ ভেদ সঙ্গত নয়। বৃত্তি, আচার ও সংস্কারের পার্থক্যের জন্যই কালক্রমে এই ব্যবধান ঘটেছে। সামাজিক গড়ন ও কর্মব্যস্ততাই তার জন্য দায়ী। কোনো জাতিকর্মা বিধাতা পুরুষ দায়ী নন। বৃত্তি, আচার, সংস্কার, ধ্যানধারণা, অনুষ্ঠান প্রতিষ্ঠান নিয়েই যখন সংস্কৃতি, তখন তাতে সকল জাতির ও বর্ণের দান যোগ্য মর্যাদার সঙ্গে বিচার্য। শ্রেণীভেদে বা কুলভেদে সাংস্কৃতিক দানের তারতম্য নেই বিজ্ঞানীর কাছে। এক একটি জনপদের বিভিন্ন ভৌগোলিক অঞ্চল জুড়ে বিশেষ ঐতিহাসিক, সামাজিক ও অর্থনৈতিক ঘটনা বিন্যাসের জন্য এক একটি আঞ্চলিক সংস্কৃতির রূপায়ণ হয় এবং ক্রমে সেটি তার স্বকীয় সুষমায় ভাস্বর হয়ে ওঠে। অর্থাৎ প্রত্যেক অঞ্চলের একটি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গড়ে ওঠে। পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গ হল বাংলাদেশের এই রকম একটি অঞ্চল। এইসব আঞ্চলিক সংস্কৃতির সংমিশ্রণে বঙ্গ সংস্কৃতির সমগ্রতা ও বিশিষ্টতা দুয়েরই বিকাশ হয়েছে। তাদের বিস্তারিত অনুশীলন বঙ্গ সংস্কৃতির সামগ্রিক রূপোপলব্ধির জন্য
একান্তভাবে আবশ্যক। পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই ধরনের অনুশীলনের একটি নমুনা মাত্র, কিন্তু অনুশীলনের পথে অন্তরায় অনেক। প্রথম ও প্রধান অন্তরায় হল চিরাচরিত একাডেমিক পদ্ধতিতে এ অনুশীলন কোনো প্রকারেই সম্ভব নয়। তার জন্য সরেজমিনে প্রত্যক্ষ অনুসন্ধানের প্রয়োজন। দ্বিতীয় অন্তরায় হল কেবল একটি বিষয়ে বিশেষ জ্ঞান নিয়ে অনুসন্ধান করলে তা ব্যর্থ হবার সম্ভাবনাই বেশি, কারণ বিভিন্ন জ্ঞাতিবিদ্যার ব্র্যাকেটে অ্যালায়েড ডিসিপ্লিনস আলোক নানা কোণ থেকে প্রসৃত করতে না পারলে জনমানসের জটিলতা ভেদ করা অসম্ভব হয়ে ওঠে। ইতিহাস, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, অর্থতত্ত্ব এই ধরনের পরস্পর নির্ভর জ্ঞাতিবিদ্যা বলে সুধীজন্ম হলে ক্রমেই স্বীকৃত হচ্ছে। প্রত্যেক বিদ্যার ক্ষেত্রসীমাও প্রসারিত হচ্ছে প্রতিদিন। একজন ব্যক্তির পক্ষে সর্ববিদ্যায় সুরক্ষিত হয়ে প্রত্যবেক্ষণ কার্যে অগ্রসর হওয়া এবং তাতে সাফল্য লাভ করা সাধনাতীত ব্যাপার। সকল শ্রেণীর জ্ঞানীগুণীদের সহযোগিতা ভিন্ন এ কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। এসব জেনে শুনেও এই অনুশীলনের দুরূহ সংকল্প গ্রহণ করার একমাত্র যুক্তি হল ভবিষ্যতে এ কাজ করবার ইচ্ছা থাকলেও কারো পক্ষে করা বোধ হয় আর সম্ভব হবে না, কারণ পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের দ্রুত রূপান্তর ঘটছে, ভবিষ্যতে আরও দ্রুত গতিতে ঘটবে। ব্রিটিশ যুগে যেসব কারণে গ্রাম্য সমাজ ও গ্রামীণ সংস্কৃতি স্থিতিশীল ছিল, বর্তমানে স্বাধীন পরিবেশে সেই কারণগুলি ক্রমেই অপসারিত হচ্ছে। গ্রাম্য সমাজের গড়নের ব্র্যাকেটে সোশ্যাল স্ট্রাকচার এবং সেই সঙ্গে মানুষের আচার অনুষ্ঠানের ও ধ্যান ধারণার পরিবর্তন ঘটছে। ভবিষ্যতে আমাদের সংস্কৃতির অনেক নিদর্শন ইতিহাস রচনার জন্য আর খুঁজে পাওয়া যাবে না। যেটুকু যাবে তার মধ্যে কৃত্রিম ও বিকৃত নিদর্শনই থাকবে বেশি। এই অনুসন্ধান ও অনুশীলনের আশু আবশ্যকতা তাই এত বেশি, কারণ আজকের পরিবর্তনশীল সমাজ ও সংস্কৃতির অন্যতম শুভলক্ষণ হল আমাদের সাংস্কৃতিক মূল্যমান, সদ্গুণ ও ঐতিহ্য জানবার অদম্য আগ্রহ। এই আগ্রহ ও ঔৎসুক্য আজ কেবল শহর নগরের শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়, গ্রামাঞ্চলের সর্বস্তরের মানুষের মধ্যেও সক্রিয়ভাবে সঞ্চারিত। গ্রামে গ্রামে এই ঔৎসুক্যের প্রকাশ আমি দেখেছি এবং অনুভব করেছি। 19 শতকে যে সাংস্কৃতিক নবজাগরণের ব্র্যাকেটে কালচারাল রেনেসাঁ সূচনা হয়েছিল বাংলাদেশে, তা ছিল মহানগরজীবী উচ্চশ্রেণীর মধ্যে আবদ্ধ। আজ তার নাগরিক উচ্চশ্রেণীগত সীমানা প্রাচীর ভেঙে পড়ছে। সত্যকার নবজাগরণের লক্ষণগুলি আজ স্পষ্টতর হয়ে উঠছে। এই নবজাগ্রত ঐতিহ্য চেতনাই এই দুঃসাহসিক অনুশীলন কার্যের সপক্ষে প্রধান যুক্তি। অনুসন্ধানের আবশ্যকতা। আঞ্চলিক সংস্কৃতির প্রত্যক্ষ অনুশীলন ভিন্ন দেশের সাংস্কৃতিক রূপের ঐক্য ও বৈচিত্র্য কেন বোঝা যায় না সে সম্বন্ধে একদা রবীন্দ্রনাথ বলেছিলেন, 1 নম্বর ফুটনোট, ছাত্রদের প্রতি সম্ভাষণ, 1312 সন, রবীন্দ্রনাথের শিক্ষা গ্রন্থে সংকলিত। আবার টেক্সটে ফিরে আসছি। যেখানেই হোক না কেন মানব সাধারণের মধ্যে যা কিছু ক্রিয়া প্রতিক্রিয়া চলিতেছে তাহা ভালো করিয়া জানারই একটা সার্থকতা আছে। পুঁথি ছাড়িয়া সজীব মানুষকে প্রত্যক্ষ পরিবার চেষ্টা করাতেই একটা শিক্ষা আছে। তাহাতে শুধু জানা নয়, কিন্তু জানিবার শক্তির এমন একটা বিকাশ হয় যে কোনো ক্লাসের পড়ায় তাহা হইতেই পারে না। আমরা নৃতত্ত্ব অর্থাৎ এথনোলজির বই যে পড়ি না তাহা নহে, কিন্তু যখন দেখিতে পাই সেই বই পড়ার দরুন আমাদের ঘরের পাশে যে হাড়ি ডোম রহিয়াছে তাহাদের সম্পূর্ণ পরিচয় পাইবার জন্য আমাদের লেশমাত্র ঔৎসুক্য জন্মে না, তখনই বুঝিতে পারি পুঁথি সম্বন্ধে আমাদের কত বড় একটা কুসংস্কার জন্মিয়া গেছে। পুঁথিকে আমরা কত বড় মনে করি এবং পুঁথি যাহার প্রতিবিম্ব তাহাকে কতই তুচ্ছ বলিয়া জানি। কিন্তু জ্ঞানের সেই আদিনিকেতনে একবার যদি জড়ত্ব ত্যাগ করিয়া প্রবেশ করি, তাহা হইলে আমাদের ঔৎসুক্যের সীমা থাকিবে না। আমাদের ছাত্রগণ যদি তাহাদের সেই প্রতিবেশীদের সমস্ত খোঁজে একবার ভালো করিয়া নিযুক্ত হন, তবে কাজের মধ্যেই কাজের পুরস্কার পাইবেন, তাহাতে সন্দেহ নাই।
সন্ধান ও সংগ্রহ করিবার বিষয় এমন কত আছে, তাহার সীমা নাই। আমাদের ব্রত পার্বণগুলি বাংলার এক অংশে যেরূপ, অন্য অংশে সেরূপ নহে। স্থানভেদে সামাজিক প্রথার বিভিন্নতা আছে। এছাড়া গ্রাম্য ছড়া, ছেলে ভুলাইবার ছড়া, প্রচলিত গান প্রভৃতির মধ্যে অনেক জ্ঞাতব্য বিষয় নিহিত আছে। বস্তুত দেশবাসীর পক্ষে দেশের কোনো বৃত্তান্তই তুচ্ছ নহে। আঞ্চলিক ইতিহাস। রবীন্দ্রনাথের ইতিহাসবোধ যে কত গভীর ছিল তা তাঁর 50 বছর আগেকার এই উক্তি থেকে বোঝা যায়। পুঁথি সর্বস্ব ইতিহাস চর্চার ত্রুটি কোথায় তাও তিনি আভাসে উল্লেখ করতে ভোলেননি। কেবল পুঁথি না পড়ে পুঁথি ছেড়ে সজীব মানুষকে প্রত্যক্ষভাবে পড়বার চেষ্টা করা দরকার। কারণ তাহাতে শুধু জানা নয়, কিন্তু জানিবার শক্তির এমন একটা বিকাশ হয় যে কোনো ক্লাসের পড়ায় তাহা হইতেই পারে না। সন্ধানীদের শব্দভাণ্ডারে প্রাইমারি সোর্স বা প্রাথমিক আকর বলে যে কথা আছে তা সাধারণত অমুদ্রিত পাণ্ডুলিপির ক্ষেত্রে প্রযোজ্য। তা ছাড়িয়েও সজীব মানুষকে সরেজমিনে প্রত্যক্ষ করাকে রবীন্দ্রনাথ জ্ঞানের আদিনিকেতনে প্রবেশ করা বলেছেন। দেশের বিভিন্ন অংশের ও অঞ্চলের সাংস্কৃতিক তথ্য সন্ধান ও সংগ্রহ করার আবশ্যকতা আছে, কারণ স্থানভেদে সামাজিক প্রথার বিভিন্নতা আছে। এই বিভিন্নতা সম্বন্ধে সম্যক জ্ঞান না থাকলে সাংস্কৃতিক অভিন্নতার ভিত কোথায় তার খোঁজ পাওয়া যায় না। সাম্প্রতিককালে ইতিহাস চর্চা ও এসোনা তাই নির্জীব পুঁথিপত্রের গণ্ডি ছেড়ে সজীব মানুষের প্রত্যক্ষ সংস্পর্শ লাভের জন্য উৎসুক হয়েছে। ঐতিহাসিকদের মধ্যে অনেকেই উপলব্ধি করেছেন রাজবংশানুক্রমের ইতিহাস আলোচনার পক্ষে একদা যে অনুশীলন রীতি নির্ভরযোগ্য ছিল, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের ক্রমায়াত ধারা বিশ্লেষণের পক্ষে তা আদৌ পর্যাপ্ত নয়। তার জন্য প্রত্যেক দেশের ছোট ছোট অঞ্চলের জনকৃতির বিস্তারিত বিবরণ সংগ্রহ করা প্রয়োজন। ইতিহাস রচনার এই রীতিকে বলা হয়েছে দ্য প্রসেস অফ রাইটিং হিস্টোরি ফ্রম দ্য বটম আপ থ্রু দ্য ইউজ অফ লোকাল মেটেরিয়ালস অ্যান্ড এ লোকাল ফোকাস। 1 নম্বর ফুটনোট, দি কালচারাল অ্যাপ্রোচ টু হিস্টোরি, edited for the American History Association by Caroline F. Ware, ব্র্যাকেটে কলম্বিয়া ইউনিভার্সিটি 1940। এই সংকলন গ্রন্থে এ বিষয়ে উল্লেখযোগ্য রচনা হল সোর্সেস অ্যান্ড মেটেরিয়ালস ফর দ্য স্টাডি অফ কালচারাল হিস্টোরি এবং দি ভ্যালু অফ লোকাল হিস্টোরি। গভীর সমাজতাত্ত্বিক ব্যাখ্যানে যারা কৌতূহলী তাঁরা কার্ল ম্যানহেইমের এসেজ অন দ্য সোশিওলজি অফ কালচার, লন্ডন 1956 গ্রন্থের দি ফলস অ্যান্ড দি প্রপার কনসেপ্টস অফ হিস্টোরি অ্যান্ড সোসাইটি অধ্যায়টি 25 থেকে 58 পৃষ্ঠা পড়তে পারেন। মার্ক্সীয় ইতিহাস বিচার পদ্ধতির গুণাগুণ সম্বন্ধে ম্যানহাইমের উক্তি তর্কাতীত নয়। তা না হলেও হিস্টোরি কনসিভড উইদাউট ইটস সোশ্যাল মিডিয়াম is like motion perceived without that which is moving, page 37। ম্যানহাইমের এই স্বীকৃতি স্মরণীয়। আবার টেক্সটে ফিরে আসছি। ইতিহাস যদি প্রকৃত সংস্কৃতির ইতিহাস হয় তাহলে সে ইতিহাস বিচারের দৃষ্টি ফ্রম দ্য বটম আপ প্রসারিত না হলে তার সত্যকার রূপ উপলব্ধি বা বিশেষত্ব ব্যাখ্যান সম্ভব নয়। সাংস্কৃতিক ইতিহাসের এই অনুশীলন রীতির প্রাথমিক পরীক্ষালব্ধ ফল হল পশ্চিমবঙ্গের সংস্কৃতি। সমাজতাত্ত্বিক ও মার্ক্সবাদী ইতিহাস বিচার। সমাজবিজ্ঞানীরা ইতিহাস চর্চার এই বিশেষ পদ্ধতিকেই সমাজতাত্ত্বিক ইতিহাস বিচার বলেন। আমেরিকান ইতিহাস সভা ফ্রম দ্য বটম আপ অনুশীলনের যে পদ্ধতির কথা বলেছেন, সমাজবিজ্ঞানীরা তাকেই ইতিহাস চর্চার সোশিওলজিক্যাল টেকনিক বলেন। একাডেমিক পদ্ধতি এবং এই সমাজতাত্ত্বিক পদ্ধতির মধ্যে পার্থক্য হলো এই যে কেবল অধীত বিদ্যার আলোকে যেসব সামাজিক ঘটনা ও সাংস্কৃতিক নিদর্শন বিচ্ছিন্ন বলে মনে হয়, ঘটনাক্রমের অন্তর্লীন সূত্রটির সন্ধান পাওয়া যায় না, দ্বিতীয় পদ্ধতির প্রত্যক্ষ জ্ঞানের আলোকে তা ক্রমেই উদ্ভাসিত হয়ে ওঠে। এ যুগের অন্যতম বিখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল ম্যানহাইম এই সমাজতাত্ত্বিক
ইতিহাস বিচার পদ্ধতি সম্বন্ধে তাই বলেছেন: কোলন 2। 2 নম্বর ফুটনোট, কার্ল ম্যানহাইম, আইডিওলজি অ্যান্ড ইউটোপিয়া, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য সোশিওলজি অফ নলেজ, লন্ডন 1936, পেজ 83। আবার টেক্সটে ফিরে আসছি। দি স্টাডি অফ ইন্টেলেকচুয়াল হিস্টোরি ক্যান অ্যান্ড মাস্ট বি pursued in a manner which will see in the sequence and coexistence of phenomena more than mere accidental relationships, and will seek to discover in the totality of the historical complex the role, significance, and meaning of each component element. It is with this type of sociological approach to history that we identify ourselves. If this insight is progressively worked out in concrete detail, instead of being allowed to remain on a purely speculative basis, and if each advance is made on the basis of available concrete material, we shall finally arrive at a discipline which will put at our disposal a sociological technique diagnosing the culture of an epoch. তথ্য সংগ্রহের এবং সেই তথ্য বিশ্লেষণের প্রয়োজনের সমান গুরুতার কথা ম্যানহাইম উল্লেখ করতে ভোলেননি। ম্যানহাইম বর্ণিত ইতিহাস চর্চার এই সমাজতাত্ত্বিক পদ্ধতির আবশ্যকতা বোধ আধুনিক যুগের মার্ক্সবাদী ইতিহাস ব্যাখ্যানের পরোক্ষ স্বীকৃতি ছাড়া কিছু নয়। মার্ক্সবাদী ইতিহাস ব্যাখ্যায় মধ্যে মধ্যে সমাজ সংস্কৃতির অর্থনৈতিক বাস্তবভিত্তির উপর অত্যধিক অসম গুরুত্ব আরোপ করা হয় বলে তা যান্ত্রিক হয়ে ওঠে, জীবন্ত সত্য হয় না। যান্ত্রিক বাস্তবতায় সত্যের সমগ্রতা প্রতিফলিত হয় না। কিন্তু প্রকৃত মার্ক্সবাদ ব্র্যাকেটে তা নিয়ে অবশ্যই মতভেদ হতে পারে ব্র্যাকেট ক্লোজড, কোনো ঘটনার ও সমস্যার যান্ত্রিক বিশ্লেষণ সমর্থন করে না। নানাবিধ পরস্পর বিরোধী সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার ঘাত প্রতিঘাতে ইতিহাসের রথচক্র ঘরঘরিয়ে চলে। তাতে অর্থনৈতিক উপাদানের প্রভাব স্বীকার করলেও নীতি আদর্শের ও অন্যান্য উপাদানের প্রভাব অস্বীকার্য নয়। সমস্ত উপাদান সংগ্রহ করে তার বিচার বিশ্লেষণ ও ব্যাখ্যানের ভিতর দিয়েই ইতিহাসের, বিশেষ করে সাংস্কৃতিক ইতিহাসের স্বরূপটি ফুটে ওঠে। কেবল মুদ্রিত গ্রন্থের ভিতর থেকে এই উপাদান আহরণ করা সম্ভব নয়। মানুষের ও জীবনের প্রত্যক্ষ সংস্পর্শ থেকেই সম্ভব। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে সেই বিরাট সম্ভাবনার আভাস দেবার চেষ্টা করেছি। তথ্য ও তত্ত্বের আপেক্ষিক গুরুতা। ইতিহাস চর্চায় তথ্য ও তত্ত্বের আপেক্ষিক গুরুত্ব সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ও মতানৈক্যের অবসান আজও হয়নি। সংস্কৃতি, সমাজ বা রাষ্ট্র যারই ইতিহাস হোক না কেন, নির্ভুল তথ্য অবশ্যই তার প্রাথমিক ভিত্তি, একথা অনস্বীকার্য। কিন্তু তথ্য তারিখের নির্ভুলতার স্বাভাবিক আবশ্যকতা বোধ যদি অস্বাভাবিক বাতিকে পরিণত হয়, তাহলে ইতিহাস চর্চার আসল লক্ষ্য অন্তর্ধান করে। ইতিহাসের আনুপূর্বিক ধারা আবিষ্কার করা এবং সেই ধারার তরঙ্গায়িত গতির ছন্দটি খুঁজে বার করাই ঐতিহাসিকের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য থেকে বিচ্যুত হলে তথ্যের মহারণ্যে প্রবেশ করে তালকানা হওয়া ছাড়া উপায় থাকে না। তথ্য তারিখের হাজার নোঙরের বন্ধন ছিন্ন করে ইতিহাস তরণী অকুল সমুদ্রে ভেসে যায়। তথ্যান্তর্নিহিত তত্ত্বের ও তাৎপর্যের সন্ধান না পেলে ঐতিহাসিক অন্বেষণও অনেকখানি ব্যর্থ হয়। 1 নম্বর ফুটনোট, A.F. পোলার্ড, অনারারি ডিরেক্টর, লন্ডন ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল রিসার্চ, ফ্যাক্টরস ইন মডার্ন হিস্টোরি, ব্র্যাকেটে লন্ডন, 3rd edition, 1932. The facts and dates are the merest framework of historical study. They have no value in themselves. Mere lists of facts convey the impression that history is a fortuitous collocation of inconsequential events, instead of a coherent sequence of causes and effects. And dates by themselves obscure the nature of historical evolution. They are useful and necessary solely as means of determining
sequences. And without the careful observance of sequences, we cannot arrive at causes. But it is the causes which the historical student has ultimately in view. He seeks in the study of history an explanation of how mankind reaches its present state of development as individuals, as societies, as nations. It is only when we penetrate the outer husks of facts that we can reach the kernel of historical truth. A fact of itself is of little value unless it conveys a meaning. There is a meaning behind all facts if one can only discover it. ব্র্যাকেটে P.P.3,4,14 ব্র্যাকেট ক্লোজড। আবার টেক্সটে ফিরে আসছি। তথ্য সংকলনের সঙ্গে তত্ত্বীয় ব্যাখ্যানের অত্যাবশ্যকতার কথা উল্লেখ করে কার্ল ম্যানহাইম বলেছেন, The transition to an evaluative point of view is necessitated from the very beginning by the fact that history as history is unintelligible unless certain of its aspects are emphasized in contrast to others. This selection and accentuation of certain aspects of historical totality may be regarded as the first step in the direction which ultimately leads to an evaluative procedure and to ontological judgments. ব্র্যাকেটে op.cit, ebid ব্র্যাকেট ক্লোজড। পুঁথিপত্র বা সজীব মানুষ যে কোনো ক্ষেত্র থেকে আহৃত তথ্য সম্বন্ধে এ কথা সত্য। সামান্যীকরণের ব্র্যাকেটে জেনারেলাইজেশন দায়িত্ব নেওয়া তাই একান্ত প্রয়োজন। তার জন্য চাই ঐতিহাসিক অন্তর্দৃষ্টি ও কল্পনা শক্তি। কার্লাইল ঐতিহাসিক গবেষকদের ড্রাই অ্যাজ ডাস্ট বলেছিলেন, কিন্তু এই ঐতিহাসিক কল্পনার সঙ্গে কবি কল্পনার ও সৃজন প্রতিভার আনুরূপ্যের কথা মনে করে কার্লাইলের উক্তির প্রতিবাদে বিখ্যাত সমাজ ইতিহাসবিদ ট্রেভেলিয়ান বলেছেন, ড্রাই অ্যাজ ডাস্ট অ্যাট বটম ইজ এ পোয়েট। সুপ্রসিদ্ধ নৃতত্ত্ববিদ আলফ্রেড হ্যাডন তাঁর সারা জীবনের অনুসন্ধান অভিজ্ঞতা থেকে সামান্যীকরণের আবশ্যকতা অস্বীকার করতে পারেননি। হ্যাডন বলেছেন, বিস্তারিত তথ্যান্বেষণ তখনই সার্থক হয় যখন তা সামান্যীকরণে পরিণতি লাভ করে। তাঁর মতে অবজারভার ও জেনারেলাইজার একই ব্যক্তি হলে এ কাজ সুন্দররূপে সম্পাদিত হওয়া সম্ভব। এক নম্বর ফুটনোট, এ সি হ্যাডন, History of Anthropology, London, reprint 1945. Detailed investigations, however valuable and interesting, are after all but material to be merged into generalizations. The most valuable generalizations are made, however, when the observer is at the same time a generalizer, but doubtless, as Maharbal said to Hannibal after the Battle of Cannae, the gods have not bestowed everything on the same man. You, Hannibal, know how to conquer, but you do not know how to use your victory. ব্র্যাকেটে প্রিফেস। আবার টেক্সটে ফিরে আসছি। কিন্তু একজন ব্যক্তির পক্ষে তা হওয়া খুব কঠিন। অন্যান্য আরও অনেক নৃতত্ত্ববিদ একথা স্বীকার করেও তথ্যান্তর্গত সূত্রসন্ধানে পশ্চাৎপদ হননি। এ সম্বন্ধে সচেতন হয়েও তাই সামান্যীকরণের দুঃসাহস আমাকে সঞ্চয় করতে হয়েছে এবং পদে পদে ভুলভ্রান্তির সম্ভাবনা মেনে নিয়েও কেবল যান্ত্রিক তথ্যাবৃত্তিতে সন্তুষ্ট হতে পারিনি। তথ্যাহরণের সঙ্গে তথ্য নির্বাচনের সমস্যাও জড়িত। যতগুলি গ্রাম দেখেছি এবং যে পরিমাণ তথ্য সংগ্রহ করেছি তার সম্পূর্ণ বিবরণ দেবার প্রয়োজন হয়নি, কারণ তাতে পুনরাবৃত্তি দোষ ঘটত এবং একই বৈশিষ্ট্যপূর্ণ গ্রামের বিবরণ একঘেয়ে হয়ে উঠত। ভ্রমণ কাহিনীর জন্য তার আবশ্যকতা থাকলেও থাকতে পারে, কিন্তু সংস্কৃতি বিজ্ঞানের আলোচনায় তা একেবারে অনাবশ্যক। প্রায় 200 গ্রামে প্রত্যক্ষ অনুসন্ধান করেছি, তার মধ্যে প্রায় 90টি গ্রামের বিস্তারিত বিবরণ দিয়েছি এবং প্রসঙ্গত প্রায় 300 গ্রামের কথা উল্লেখ করেছি। অনেক গ্রামের অনেক কথা বলা হয়নি, প্রতিপাদ্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে।
সামান্যীকরণের জন্য সমাজবিজ্ঞানীর প্রয়োজন হয় অল্প সংখ্যক বিশিষ্ট দৃষ্টান্তের, যা টিপিক্যাল, কিন্তু যা সত্যের সবটুকু জটিলতা প্রকাশ করতে অক্ষম। 1 নম্বর ফুটনোট, G.M. Trevelyan, English Social History, London, 1948. The generalizations must necessarily be based on a small number of particular instances, which are assumed to be typical, but which cannot be the whole of the complicated truth. ব্র্যাকেটে ইন্ট্রোডাকশন। আবার টেক্সটে ফিরে আসছি। এই ধরনের টিপিক্যাল দৃষ্টান্ত হিসাবেই গ্রাম প্রদক্ষিণ বিভাগের স্থানগুলি নির্বাচন করা হয়েছে। সাংস্কৃতিক রূপায়ণের রীতিবিচার। এই গ্রামকেন্দ্রিক প্রত্যক্ষ অনুসন্ধানের প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশে সাংস্কৃতিক রূপায়ণের রীতিবিচার করা। তার জন্য পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমানার অন্তর্গত বিভিন্ন স্থান থেকে ছোট বড় সাংস্কৃতিক উপকরণগুলি সংগ্রহ করে শ্রেণীবদ্ধ করেছি এবং তার ভিতর থেকে রূপায়ণের ঐতিহাসিক গতি ও রীতি বিচার করার চেষ্টা করেছি। সাংস্কৃতিক উপকরণের ব্র্যাকেটে কালচার ট্রেটস সংস্থান ও বিস্তারণ ক্ষেত্রটি ব্র্যাকেটে ডিস্ট্রিবিউশন জরিপ করতে পারলে তার আকরের আভাস পাওয়া যায়, যেমন তেমনি তার ধারাবাহিক ইতিহাস, মিলন মিশ্রণ, পরিবর্তন বিবর্তন, বিকাশ ও ক্ষয় ইত্যাদি সম্বন্ধেও ধারণা স্পষ্ট হয়। বিভিন্ন উপকরণ কী কারণে ক্রমে স্তবকিত হয়েছে ব্র্যাকেটে ক্লাস্টার অফ কালচার ট্রেটস ব্র্যাকেট ক্লোজড এক একটি অঞ্চলে এবং তার ফলে অভিনব মিশ্র সংস্কৃতির ব্র্যাকেটে কালচার কমপ্লেক্স ব্র্যাকেট ক্লোজড উদ্ভব হয়েছে, তারও আভাস পাওয়া যায়। এইসব মিশ্র সংস্কৃতির আদান প্রদানে ও উপকরণ বয়নে এক একটি সংস্কৃতি মণ্ডল ব্র্যাকেটে কালচার এরিয়া গড়ে ওঠে। সারা বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে এই ধরনের একাধিক সংস্কৃতি মণ্ডল গড়ে উঠেছে। জনসংস্কৃতির এই অনুশীলন রীতি অপেক্ষাকৃত আধুনিক। খুব বেশি হলে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীরা এই রীতি গত মাত্র 25-30 বছর ধরে অনুসরণ করছেন। 1 নম্বর ফুটনোট, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের অনেক গ্রন্থে জনসংস্কৃতির এই আধুনিক অনুশীলন রীতির আলোচনা করা হয়েছে। অনুসন্ধিৎসুদের জন্য এখানে কয়েকটি মাত্র বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থের নাম করছি। 1 ক্লার্ক উইসলার, ম্যান অ্যান্ড কালচার, নিউ ইয়র্ক, 1923। 2 A.L. ক্রোয়েবার, অ্যানথ্রোপোলজি, লন্ডন, রিভাইজড এডিশন, 1948। 3 ক্রোয়েবার অ্যান্ড ক্লাইড ক্লাকহর্ন, কালচার, আ ক্রিটিক্যাল রিভিউ অফ কনসেপ্টস অ্যান্ড ডেফিনিশনস, 1952। 4 মেলভিল জে হার্সকোফিটস, ম্যান অ্যান্ড হিজ ওয়ার্কস, নিউ ইয়র্ক, 1948। 5 রুথ বেনেডিক্ট, প্যাটার্নস অফ কালচার, পেলিক্যান বুকস, 1946। 6 বি মালিনোস্কি, দি ডাইনামিক্স অফ কালচার চেঞ্জ, 1945, এ সায়েন্টিফিক থিওরি অফ কালচার অ্যান্ড আদার এসেস, 1944। 7 R.H. লোই, কালচার অ্যান্ড এথনোলজি, নিউ ইয়র্ক, 1929, দ্য হিস্টোরি অফ এথনোলজিক্যাল থিওরি, নিউ ইয়র্ক, 1943। 8 W.H.R. রিভার্স, সাইকোলজি অ্যান্ড এথনোলজি, লন্ডন, 1926। 9 ডেভিড বিডনি, থিওরিটিক্যাল অ্যানথ্রোপোলজি, নিউ ইয়র্ক, 1953। 10 ফেলিক্স এম কিসিং, কালচার চেঞ্জ, অ্যান অ্যানালিসিস অ্যান্ড বিবলিওগ্রাফি অফ অ্যানথ্রোপোলজিক্যাল সোর্সেস আপ টু 1952, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রেস। আমাদের দেশে এ বিষয়ে অধ্যাপক নির্মল কুমার বসু উল্লেখযোগ্য কাজ করেছেন। এদেশের সংস্কৃতি ক্ষেত্রে এই অনুশীলন রীতি প্রয়োগ করে তিনি যে ফল লাভ করেছেন তা তাঁর দুখানি বাংলা বই, হিন্দু সমাজের গড়ন ব্র্যাকেটে বিশ্বভারতী, নবীন ও প্রাচীন, এবং ইংরেজি কালচারাল অ্যানথ্রোপোলজি অ্যান্ড আদার এসেস ব্র্যাকেটে রিভাইজড এডিশন, 1953 বইতে সংকলিত হয়েছে। আবার টেক্সটে ফিরে যাচ্ছি। অন্ধকারে ঢিল না ছুঁড়ে এবং বাঁশবনে ডোমকানা না হয়ে খোলা চোখ ও মন নিয়ে
বিজ্ঞানসম্মত এই রীতি সন্ধান ক্ষেত্রে প্রয়োগ করলে আর কিছু না হোক জনসংস্কৃতির বাস্তব রূপ ও গতিধারা অনেক বেশি স্পষ্ট ও জীবন্ত হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের অনুসন্ধান ক্ষেত্র থেকে এরকম কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করছি। উপাদানের বিন্যাসক্রম ও মিশ্র সংস্কৃতির রূপ। সংস্কৃতির ট্রেট কমপ্লেক্স প্যাটার্ন সম্পর্কিত প্রত্যয়গুলির ব্র্যাকেটে কনসেপ্টস ব্যাখ্যান প্রসঙ্গে দৃষ্টান্তগুলি উল্লেখ করব। কালচার ট্রেট হল সংস্কৃতির প্রত্যেকটি মৌল পদার্থ ও উপাদান যার নানা রকমের সমাবেশে সংস্কৃতির বিশিষ্ট রূপমণ্ডন হয়, যেমন শিকার, চাষবাস, ঘরবাড়ি, দেবদেবী, দেবালয়, আচার ব্যবহার, প্রথা সংস্কার ইত্যাদি স্বতন্ত্রভাবে এক একটি মৌল সাংস্কৃতিক উপাদান। ক্রোবের এই জন্য কালচার ট্রেটকে মিনিমাল ডিফাইনেবল এলিমেন্ট অফ কালচার বলেছেন। স্বতন্ত্রভাবে প্রত্যেকটি মৌল উপাদানের উদ্ভব ও বিস্তারণ সম্বন্ধে অনুসন্ধান করা যায়, কিন্তু এই অনুসন্ধানের সার্থকতা ও দায়িত্ব সম্বন্ধে হার্স্কোভিটস বলেন, মেথোডোলজিক্যালি ইটস ইউজ অ্যাজ অ্যান এন্ড ইন itself is applicable only to the investigation of specialized problems. Frequently, not the single trait but a grouping of traits found to exist in close relationship within a given culture must be the object of study. অর্থাৎ সংস্কৃতির মৌল উপাদান নিয়ে অনুসন্ধানের প্রয়োজন হয় বিশেষ কোনো বিষয় নিয়ে অনুশীলন করার সময়, যেমন বিবাহ, সৎকার ও সমাধি প্রথা, দেবালয় স্থাপত্য, বিশেষ দেবদেবীর পূজার্চনা, বিশেষ শিল্পকলার রীতি। কিন্তু সংস্কৃতির রূপ বিচারে এই ধরনের এক একটি উপাদানের স্বাতন্ত্র্যের চেয়ে বহু উপাদানের বিশিষ্ট সমাবেশ পদ্ধতির ও বিন্যাসরীতির অনুশীলনেরই সার্থকতা বেশি। মৌল উপাদানের এই বিশিষ্ট সমাবেশ ও বিন্যাসকেই সংস্কৃতি বিজ্ঞানীরা কালচার কমপ্লেক্স বলেছেন। বাংলায় মিশ্র সংস্কৃতি বা যৌগ সংস্কৃতি বলা যেতে পারে। বিভিন্ন উপাদানের বিন্যাসের ধরন সর্বত্র একরকম নয়। বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর কাছে সেগুলি যে প্রাধান্য ধারায় গৃহীত হয়, এক একটি কমপ্লেক্সে মৌল উপাদানের বিন্যাসও হয় সেই ধারায়। যেমন ক খ গ ঘ উপাদান ক খ গ ঘ, ক গ খ ঘ, ক ঘ খ গ, ঘ খ গ ক, ঘ ক গ খ ইত্যাদি নানা ক্রমে ব্র্যাকেটে সিকোয়েন্স বিন্যস্ত হতে পারে এবং সেই ক্রম অনুযায়ী সাংস্কৃতিক মনোভাবের তারতম্য হয়। বিভিন্ন যৌগ সংস্কৃতির পার্থক্য ঘটে। বিন্যাসের এই ক্রমটি আবিষ্কার করতে পারলে সংস্কৃতির ঐতিহাসিক ধারা ও আঞ্চলিক স্বকীয়তা সম্বন্ধে ধারণা অনেক স্পষ্ট হয়। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক উপাদান বিন্যাসের এই ক্রমটি আবিষ্কার করাই আমার অনুসন্ধানের অন্যতম লক্ষ্য ছিল। এখানে কয়েকটি প্রাসঙ্গিক দৃষ্টান্ত উল্লেখ করছি। দক্ষিণবঙ্গে ব্র্যাকেটে 24 পরগনায় গ্রাম্য দেবদেবীর সমাবেশ হয়েছে এইভাবে: দক্ষিণ রায়, পঞ্চানন্দ, পীর সাতবিবি বনবিবি, শাক্তদেবী, শিব রাধাকৃষ্ণ ইত্যাদি। ভাগীরথীর পশ্চিমে হাওড়া হুগলি থেকে সমাবেশের প্রাধান্য ধারা বদলাতে আরম্ভ করেছে। হাওড়া হুগলি পর্যন্ত পঞ্চানন্দ আছেন, কিন্তু দক্ষিণ রায় ও বনবিবি সাতবিবিরা অন্তর্হিত। আরও উত্তরে ও পূবে পশ্চিমে পঞ্চানন্দ প্রায় অন্তর্হিত এবং শিব সুপ্রতিষ্ঠিত। গ্রামে গ্রামে শিবের নতুন প্রতিযোগী ধর্মরাজের আবির্ভাব এই অঞ্চল থেকে। শিব, ধর্মরাজ, অন্যান্য দেবদেবী এই প্রাধান্যক্রম ধীরে ধীরে ধর্মরাজ, শিব ইত্যাদি ক্রমে পরিণতি লাভ করেছে বীরভূম, বিষ্ণুপুর, ঘাটাল, আরামবাগ অঞ্চলে। ধর্মরাজের সহচরদেরও আঞ্চলিক ভেদ আছে, যেমন পঞ্চানন্দের আছে। দক্ষিণবঙ্গে পঞ্চানন্দ বনদেবতা ও বনদেবীদের সঙ্গে অধিষ্ঠিত ও পূজিত হন, কিন্তু পশ্চিমবঙ্গে তিনি শিব, কালী প্রভৃতি দেবদেবীর সঙ্গে পূজ্য। বীরভূম, বিষ্ণুপুরে ধর্মরাজ প্রধানত চণ্ডী মনসার সঙ্গে বিরাজ করেন। অন্যত্র ব্র্যাকেটে ঘাটাল, আরামবাগ তাঁর কামিন্যাদের বিচিত্র সব নাম আছে। 1.
1 নম্বর ফুটনোট, গ্রাম প্রদক্ষিণ বিভাগের বিষ্ণুপুর, ময়নাপুর, বীরভূমের ধর্মপূজা, ঘাটাল কেন্দ্রের ধর্মরাজ উৎসব প্রভৃতি প্রবন্ধ দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। বিভিন্ন অঞ্চলের গ্রাম্য দেবদেবীর পূজা উৎসবের এই বিন্যাসক্রম থেকে আনুষঙ্গিক উপাদানগুলিকে বর্জন করলে এক একটি লোকোৎসবের ও ধর্মাচারের উৎপত্তি কেন্দ্র ব্র্যাকেটে অরিজিন ও বিস্তারণ ক্ষেত্র ব্র্যাকেটে ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি। শুধু তাই নয়, বিন্যাসের বিশেষ ক্রমও ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা যায়, কারণ মৌল উপাদান বিন্যাসে এক একটি যৌগ সংস্কৃতির উদ্ভব হয় ঐতিহাসিক ঘটনার ক্রিয়া প্রতিক্রিয়ায়। আর্য অনার্য সংস্কৃতির সংমিশ্রণ। আনুষঙ্গিক উপাদান বর্জন করলে দেখা যায় বনদেবতার পূজা পশ্চিমবঙ্গের বনময় অঞ্চলে প্রচলিত ছিল। উত্তর পশ্চিমের জঙ্গলমহল থেকে আরম্ভ করে দক্ষিণবঙ্গের সুন্দরবন পর্যন্ত আদিকাল থেকে এইসব বনদেবতার পূজা উৎসবের সঙ্গে স্থানীয় বনবাসীদের বাস্তব জীবনযাত্রার গভীর ও প্রত্যক্ষ সংযোগ ছিল। এইসব উৎসব পার্বণ বা ধ্যানধারণা আর্য বৈদিক আচারভুক্ত নয়। উত্তর ও মধ্য ভারত ব্র্যাকেটে আর্যাবর্ত থেকে ধীরে ধীরে পূর্ব ভারতে আর্য সংস্কৃতির বিস্তার হয়েছে অনেক পরে এবং পূর্ব ভারতের অন্তর্গত বাংলাদেশের সমস্ত অঞ্চলে এককালে একভাবে হয়নি। 2 নম্বর ফুটনোট, পূর্ব ভারতে ও বাংলাদেশে আর্য সংস্কৃতির ক্রমবিস্তার সম্বন্ধে ঐতিহাসিকরা দীর্ঘকাল ধরে আলোচনা করেছেন। এই সম্বন্ধে প্রামাণ্য ইতিহাস গ্রন্থও অনেক আছে। আমার প্রতিপাদ্যের আলোচনায় তার পুনরাবৃত্তি অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক। সাধারণত যে অভিমত এখন ঐতিহাসিক মহলে গৃহীত তারই ভিত্তিতে আমি আলোচনা করেছি। বাংলাদেশে আর্য সংস্কৃতির ক্রমবিস্তার সম্বন্ধে সম্প্রতি শ্রী দীনেশচন্দ্র সরকার স্প্রেড অফ আরিয়ানিজম ইন বেঙ্গল ব্র্যাকেটে JAS ভলিউম 18 নম্বর 2 1952 নামে একটি মনজ্ঞ প্রবন্ধ লিখেছেন। আবার টেক্সটে ফিরে আসছি। নানাবিধ তথ্যপ্রমাণ থেকে এ বিষয়ে যতটুকু আভাস পাওয়া যায় তাতে মনে হয় বিদেহ বা মিথিলা ব্র্যাকেটে আধুনিক উত্তর বিহার ব্র্যাকেট ক্লোজড অঞ্চলে প্রথম পূর্ব ভারতের আর্য বসতি গড়ে ওঠে এবং সেখান থেকে ধীরে ধীরে আর্য সংস্কৃতির বিকিরণ হয় বাসুদেবের পুণ্ড্রবর্ধনে ব্র্যাকেটে উত্তরবঙ্গ এবং জরাসন্ধ রাজার মগধ দেশে ব্র্যাকেটে দক্ষিণ বিহার। পুণ্ড্র দেশের ভিতর দিয়ে ভগদত্ত রাজার প্রাগজ্যোতিষ রাজ্যে ব্র্যাকেটে আধুনিক আসাম আর্য সংস্কৃতির ক্রমবিস্তার ঘটে। পাটলিপুত্র থেকে ব্র্যাকেটে আধুনিক পাটনা নন্দবংশ ও মৌর্য বংশের রাজারা যে বাংলাদেশেও রাজত্ব করতেন ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 4th থেকে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী ব্র্যাকেট ক্লোজড তার প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি মেদিনীপুর 24 পরগনা ব্র্যাকেটে বেড়া চাঁপা প্রভৃতি অঞ্চল থেকে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তাতে এ অনুমান সত্য বলে মনে হয়। ঐতরেয় ব্রাহ্মণ গ্রন্থে ব্র্যাকেটে আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী ব্র্যাকেট ক্লোজড উত্তরবঙ্গের পুণ্ড্রজনদের দস্যু বলা হয়েছে এবং ঐতরেয় আরণ্যক গ্রন্থে বঙ্গ ও বগধ ব্র্যাকেটে মগধ দেশের মানুষকে অসুর বলে বর্ণনা করা হয়েছে। বাঁকুড়া জেলায় এখনও অসুর সূচক একাধিক গ্রামের নাম আছে, যেমন অসুরগড়, বন অসুরিয়া ইত্যাদি। বৈদিক সাহিত্যের এই উল্লেখ থেকে বোঝা যায় খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে পুণ্ড্র, বঙ্গ ও মগধ আর্য সান্নিধ্য লাভ করলেও আর্য সংস্কৃতির প্রচার ও প্রসার তখনও এসব অঞ্চলে তেমন হয়নি। বৌধায়ন ধর্মসূত্রে ব্র্যাকেটে আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম-6ষ্ঠ শতাব্দী ব্র্যাকেট ক্লোজড অঙ্গ ও মগধ দেশকে সংকীর্ণজনী বা আংশিক আর্যীকৃত বলে অভিহিত করা হয়েছে, কিন্তু পুণ্ড্র, বঙ্গ ও কলিঙ্গ দেশ আর্য বহির্ভূত অঞ্চল বলে উপেক্ষিত হয়েছে। এইসব উক্তি থেকে মনে হয় দক্ষিণ ও পূর্ব বিহার প্রদেশ অনেকটা আর্যীকৃত হলেও বাংলাদেশে ও উড়িষ্যায় কেবল আর্য সংস্পর্শ ঘটেছে, প্রকৃত আর্যীকরণ দীর্ঘকাল সম্ভব হয়নি।
তার মধ্যে আবার উত্তর, দক্ষিণ ও পূর্ববঙ্গে প্রথমে আর্যীকরণ আরম্ভ হয়েছে, অন্যান্য অংশে অনেক পরে আর্য সংস্কৃতির বিস্তার হয়েছে। কেবল সাহিত্যের নয়, শিলালিপি ও মুদ্রাদির প্রমাণ থেকেও বঙ্গ সংস্কৃতির ক্রমিক আর্যীকরণের এই আভাস পাওয়া যায়। পশ্চিমবঙ্গে অর্থাৎ শুম্ভ বা রাঢ় দেশে আর্য সংস্কৃতির বিস্তার খ্রিস্টপূর্ব যুগে এইভাবে হয়েছিল কিনা তার কোনো নির্ভরযোগ্য প্রমাণাদি এখনও পাওয়া যায়নি। সুপ্রাচীন আর্য সাহিত্যে পুন্ড্র ও বঙ্গের মতন শুম্ভ বা রাঢ় দেশের নাম খুঁজে পাওয়া যায় না। শিলালিপি যা পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন হল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের 4র্থ খ্রিস্টাব্দের লিপি। তাতে মনে হয় উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গের অনেক পরে পশ্চিমবঙ্গে প্রকৃত আর্যীকরণ আরম্ভ হয়েছে। 4র্থ খ্রিস্টপূর্বাব্দের জৈন আচারাঙ্গ সূত্রে সর্বপ্রথম শুম্ভ বা রাঢ়ার নাম পাওয়া যায় তখন তার বর্ণনা থেকে বোঝা যায় যে সেখানে বন্য বর্বর সংস্কৃতির প্রাধান্য ছিল। সিংহলী মহাবংশ গ্রন্থেও দেখা যায় রাঢ় দেশ দুর্গম বনাকীর্ণ প্রদেশ ছিল এবং বনময় রাঢ়ের সিংহরাজা বঙ্গদেশের রাজকন্যাকে জোর করে বিবাহ করে যে সন্তানের জন্ম দেন, সেই রাজপুত্র রাঢ় দেশের 100 যোজন বিস্তৃত জঙ্গল হাসিল করে গ্রাম বসতি গড়ে তোলেন। 1 নম্বর ফুটনোট, মহাবংশ চ্যাপ্টার 6, গেইগার্স ট্রান্সলেশন, pp 51-54। আবার টেক্সটে ফিরে আসছি। এই আখ্যানের মধ্যে পশ্চিমবঙ্গে আর্য সংস্কৃতির বিস্তারের ইতিহাসটি রূপকের ছদ্মবেশে আত্মগোপন করে আছে কিনা ভাববার বিষয়। কেবল আর্য ধর্ম সংস্কৃতির নয়, বৌদ্ধ ধর্ম সংস্কৃতিরও প্রসার বাংলাদেশে এই ধারায় হয়েছে বলে ঐতিহাসিকরা অনুমান করেন। প্রথমে উত্তর ও পূর্ববঙ্গে, পরে পশ্চিমবঙ্গে। প্রায় 6ষ্ঠ খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গে আর্য সংস্কৃতির প্রাধান্য প্রতিষ্ঠার প্রচুর প্রমাণ পাওয়া যায়। আর্য সংস্কৃতির প্রসার ও প্রতিষ্ঠার আগে পশ্চিমবঙ্গের অনার্য সংস্কৃতির একটা সুদীর্ঘ ঐতিহ্য ছিল। তার দিগন্তরেখা আদি প্রস্তর যুগ পর্যন্ত বিস্তৃত। প্রস্তর যুগের বিভিন্ন পর্বের নানা রকম আয়ুধ পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমানার মধ্যেও পাওয়া গেছে। মনে হয় ছোটনাগপুর ও সাঁওতাল পরগনা থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশের উচ্চভূমি সীমা পর্যন্ত প্রধানত আদি অস্ট্রাল ব্র্যাকেটে প্রোটো অস্ট্রালয়েড বা নিষাদ জাতির বিভিন্ন শাখার সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। শিকার, পশুপালন, কৃষি প্রভৃতি নানা স্তরভুক্ত ছিল এই সংস্কৃতি। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বিভিন্ন স্তরের প্রত্যক্ষ সম্পর্ক ছিল। শিকার ও পশুপালনের ঐতিহ্য আজও পশ্চিমবঙ্গের বহু উপজাতির মধ্যে জীবন্ত রয়েছে। এমনকি বন্য ফলমূল সংগ্রহের ব্র্যাকেটে ফুড গ্যাদারিং ঐতিহ্য পর্যন্ত ব্র্যাকেটে মেদিনীপুরের আদিবাসী প্রবন্ধ দ্রষ্টব্য। 2 নম্বর ফুটনোট, গ্রাম প্রদক্ষিণ বিভাগ 451 থেকে 460 পৃষ্ঠা। আবার টেক্সটে ফিরে আসছি। ঝাড়গ্রাম অঞ্চলের লোধারা প্রধানত বন্য ফলমূল সংগ্রহ করেই জীবন ধারণ করত। সাঁওতালরা এখন কৃষিজীবী হলেও শিকার তারা বর্জন করেনি। শিকার উৎসব তাদের অন্যতম উৎসব। বর্ধমানে গোপভূম নামে পরগনা ছিল, প্রধানত আসানসোল মহকুমার বনময় অঞ্চল নিয়ে। 1 নম্বর ফুটনোট, গ্রাম প্রদক্ষিণ বিভাগে অমরাগড় প্রবন্ধ দ্রষ্টব্য 204 থেকে 209 পৃষ্ঠা। আবার টেক্সটে ফিরে আসছি। মহেন্দ্র রাজা, ইছাই ঘোষ প্রভৃতি গোপভূমের সব বিখ্যাত রাজা। এখন গোপালন করেন যাঁরা, তাঁরাই গোপ বলে পরিচিত। একদা এরা অন্যান্য বন্য পশুও পালন করতেন। গরুর বিশেষ মর্যাদা পরে আর্যরা দিয়েছেন বলে এঁরা কেবল গোপালক বলে পরিচিত হয়েছেন। শুধু তাই নয়, পশুপালন ও কৃষিকর্ম যে প্রায় একই খাদ্যোৎপাদন ব্র্যাকেটে ফুড প্রোডাকশন স্তরভুক্ত, তাও অনেকের মতে এরাও জানেন না। তাই কৃষিকর্মী যারা, তাঁরা সদ্গোপ এবং পশুপালকরা গোপ বলে পরিচিত।
বন্য পশুর স্বভাব দীর্ঘকাল ধরে লক্ষ্য করে তাকে পোষ মানিয়ে তার বংশবৃদ্ধি ব্র্যাকেটে ব্রিডিং করার কৌশল উদ্ভাবন করা ব্র্যাকেটে দুধ মাংস প্রভৃতি খাদ্য উৎপাদনের জন্য ব্র্যাকেট ক্লোজড। সভ্যতার ইতিহাসে কৃষিকর্মের তুলনায় কম যুগান্তকারী ঘটনা নয়, মর্যাদা দুয়েরই সমান, কিন্তু কৃষিকর্মের উন্নত মর্যাদা আর্য সংস্কৃতির দান। ক্ষত্রিয়ত্বের মর্যাদা চেতনাও আর্য বর্ণবৈষম্যের প্রভাব। সমাজের উপরতলার এই বর্ণবৈষম্যের প্রভাব সমাজের অন্যান্য স্তরেও বিস্তৃত হয়েছে। বোঝা যায় সদ্গোপ, পৌণ্ড ক্ষত্রিয়, ব্যাঘ্র ক্ষত্রিয়, মাহিষ্য প্রভৃতি বাংলার সুপ্রাচীন জনগোষ্ঠী এই বর্ণকৌলিন্যকে স্বভাবতই স্বীকার করতে চাননি। তাদের সুদীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যবোধও প্রবল ছিল, তাই আর্য সংস্কৃতির পরবর্তী প্রাধান্যের বিরুদ্ধে তাঁরা বিদ্রোহ করেছেন এবং অবশেষে তার নিষ্পত্তি করেছেন সেই পেশাগত বর্ণবৈষম্যের বিষ নিজেদের মধ্যে সঞ্চারিত করে। কৃষিকর্মের ও ক্ষত্রিয়ত্বের উন্নত মর্যাদা মেনে নিয়ে তাঁরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। কিন্তু দীর্ঘকালের ঐতিহ্য বা সংস্কার যে বহিরারোপিত নব্য সংস্কারের চাপে সহজে লুপ্ত হয় না, তার প্রমাণ সকল জাতির আচার অনুষ্ঠান থেকে আজও পাওয়া যায়। গোপভূমের অন্তর্গত অমরাগড়ের মহেন্দ্র রাজার বংশবিবরণ স্থানীয় কবির শিবাখ্যা কিঙ্কর কাব্যে এইভাবে বর্ণনা করা হয়েছে। শোনো মহারাজ, শোনো দিয়া মন, কহি মহেন্দ্রের বংশবিবরণ। পিতামহ তার ক্ষত্রিয় কুমার, ভল্লুপদ নাম জানে সর্বজন। ভল্লুকে তাহারে করিল পালন। জাতীয় প্রকৃতি লুকাবার নয়, শৈশবে সে শিশু নির্ভয় হৃদয়। মৃগয়া করিত শাপথ বোধিত, বনের বরাহ করিয়া বিজয়। স্থানীয় কবি অমরাগড়ের সদ্গোপ রাজবংশের বংশধরদের মুখে তাঁদের ঐতিহ্যের কথা শুনেই এই কাব্য রচনা করেছিলেন। সমস্ত বিবরণের মধ্যে পিতামহ তার ক্ষত্রিয় কুমার ঠিকই যোগ করা হয়েছে। নিজেদের ঐতিহ্য ত্যাগ করে আর্যদের ক্ষত্রিয়ত্বের মর্যাদা লাভের এই প্রচেষ্টা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের প্রকাশ ছাড়া কিছু নয়। কিন্তু জাতীয় প্রকৃতি লুকাবার নয় বলে যে বর্ণনা আছে, তা থেকে গোপভূম অঞ্চলে পশুপালকদের প্রাধান্যেরই ইঙ্গিত পাওয়া যায়। রাজবংশের একজন প্রবীণ বংশধর আমাকে কথা প্রসঙ্গে বলেছিলেন যে ভল্লুক মরলে তাদের অশৌচ পালন করতে হতো। এক একটি মৌল সাংস্কৃতিক উপাদান বা কালচার ট্রেট কিভাবে পরিবর্তিত যৌগ সংস্কৃতির বা কালচার কমপ্লেক্সের মধ্যে উদ্বৃত্ত অবস্থায় লুকিয়ে থাকে, এটি তার একটি উল্লেখনীয় দৃষ্টান্ত। বোঝা যায় ভল্লুক ছিল পালিত পশুদের মধ্যে অন্যতম এবং পশ্চিমবঙ্গের পশুপালকদের একটি শাখার বা ক্ল্যানের টোটেমও ছিল ভল্লুক। সুতরাং খাদ্য সংগ্রহ ও খাদ্য উৎপাদন পর্বের নানা স্তরভুক্ত জনগোষ্ঠীর যে বাস ছিল পশ্চিমবঙ্গে এবং তাদের দীর্ঘকালের সাংস্কৃতিক ঐতিহ্য ছিল, এ কথা অস্বীকার করা যায় না। জৈন ও সিংহলি গ্রন্থের রাঢ়দেশ বিবরণ এই দৃষ্টিতে বিচার্য। আর্য সংস্কৃতির প্রসার পশ্চিমবঙ্গে আরম্ভ হবার পরেও সর্বত্র সমান ব্যাপকভাবে হয়নি। বড় বড় বনময় অঞ্চলগুলি ব্র্যাকেটে যেমন বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, উত্তর মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড কতকটা বিচ্ছিন্ন দ্বীপের মতন ছিল। স্থানীয় জনগোষ্ঠীরা এইসব অঞ্চলে রাজত্ব করতেন। উপরের সিংহাসন বদল হলে তারা নামমাত্র আনুগত্য বদল করতেন। হিন্দু যুগ ছাড়িয়ে মুসলমান যুগে, এমনকি ব্রিটিশ যুগের প্রথম পর্ব পর্যন্ত এই বিচ্ছিন্নতা প্রায় অক্ষুণ্ণ ছিল। সেই জন্য পশ্চিমবঙ্গে অনার্য সংস্কৃতির প্রচুর উদ্বৃত্ত নিদর্শন দেখতে পাওয়া যায় এবং কয়েকটি অঞ্চলে তার প্রাধান্য অনুভব করা যায়। চণ্ডী, ভৈরব, কুদ্রা, বড়ম প্রভৃতি নানা রকমের বনদেবতার উৎসবের প্রচলন তাই আজও এইসব অঞ্চলে বেশি। 1 নম্বর ফুটনোট, গ্রাম প্রদক্ষিণ বিভাগ
74 থেকে 94, 99 থেকে 104, 123 থেকে 128, 189 থেকে 209, 327 থেকে 332, 333 থেকে 353, 359 থেকে 363, 451 থেকে 460 পৃষ্ঠা দ্রষ্টব্য। সাংস্কৃতিক প্রসঙ্গ বিভাগে বনদেবতা ও রঙ্কিনী দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। বাগদি রাজা, গোপ রাজা প্রভৃতির কিংবদন্তির প্রাচুর্য পশ্চিমবঙ্গে লক্ষণীয়। বীরস্তম্ভ মেনহির ও শিবলিঙ্গ, এই ধরনের দুটি নিদর্শনের কথা বলবো। দুটি অনার্য যুগের উদ্বৃত্ত নিদর্শন, বীরস্তম্ভ ও সয়লা উৎসব। সাংস্কৃতিক প্রসঙ্গে এই সম্বন্ধে পৃথকভাবে আলোচনা করেছি। এখানে আরও কয়েকটি কথা বলবো। বীরস্তম্ভ যে মেগালিথিক বা প্রস্তর স্মৃতিস্তম্ভ যুগের নিদর্শন, তাতে সন্দেহের অবকাশ নেই। একদা নিষাদ জাতির কোনো শাখার মধ্যে এই স্তম্ভাচারের প্রচলন ছিল। রমাপ্রসাদ চন্দ সম্রাট অশোকের শাসনস্তম্ভ সম্বন্ধে বলেছেন যে অশোকপূর্ব যুগেও এই প্রস্তর স্তম্ভ স্থাপনের প্রথা ছিল এবং স্তম্ভ শীর্ষে জীবজন্তুর মূর্তি প্রতিষ্ঠিত হতো। পরবর্তীকালের বিষ্ণুর গরুর ধ্বজ, মকরধ্বজ এবং শিবের বৃষধ্বজ এই প্রথারই প্রকাশ ছাড়া কিছু নয়। পারস্য দেশে অশোক প্রতিষ্ঠিত শিলাস্তম্ভের প্রেরণা খুঁজতে যাওয়া অর্থহীন। এদেশের বৃক্ষপূজা ও জন্তু পূজাই ক্রমে রমাপ্রসাদের মতে স্তম্ভশীর্ষ স্তম্ভাচারে পরিণত হয়েছে। 2 নম্বর ফুটনোট। আর পি চন্দ, দ্য বিগিনিংস অফ আর্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া, ASI মেমোয়ার নম্বর 30, পেজ 31, পেজ 33। এই প্রসঙ্গে রমাপ্রসাদ চন্দের সার্ভাইভাল অব দ্য প্রিহিস্টোরিক সিভিলাইজেশন অব দ্য ইন্ডাস ভ্যালি নিবন্ধ ব্র্যাকেটে ASI মেমোয়ার নম্বর 41 দ্রষ্টব্য 34 থেকে 36 পৃষ্ঠা। আবার টেক্সটে ফিরে আসছি। The existence of pillars crowned by animal figures before Ashoka turned them into dharma pillars by engraving edicts on them indicates that such pillars were originally intended for some other purpose, evidently for worship. The cult of the pillars crowned by such figures was evidently an element of the primitive religion of Eastern India. It was probably an offshoot of the tree cult, of the cult of the tree like the palm tree. রমাপ্রসাদ চন্দ বৃক্ষপূজা ও জন্তু পূজার কথা বলেছেন এবং এই আদিম ধর্মাচারের সঙ্গে স্তম্ভ পূজার সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তার ইঙ্গিত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বৃক্ষপূজার সঙ্গে তিনি যদি মেগালিথিক গোরস্থানের স্তম্ভাচারের কথা উল্লেখ করতেন, তাহলে শিলাস্তম্ভ পূজা প্রথার কৌলিক সম্পর্ক আরও প্রত্যক্ষভাবে জানা যেত। প্রাগৈতিহাসিক অনার্য স্তম্ভ পূজা ও স্তূপ পূজা, বৃক্ষ পূজা ও জন্তু পূজা বৌদ্ধযুগেও গৃহীত ও প্রচলিত হয়েছিল। মেগালিথিক সংস্কৃতির শিলাস্তম্ভ পূজা ক্রমে অনার্য শিব রুদ্র দেবতার প্রতীক পূজায় পরিণত হয়েছে এবং তা থেকেই মনে হয় অনাদিলিঙ্গ শিব পূজার প্রবর্তন হয়েছে। এই প্রসঙ্গে শিবের সঙ্গে শ্মশান মশানের সাহচর্যের পৌরাণিক কাহিনীর গভীর তাৎপর্য আছে কিনা চিন্তা করা উচিত। পশ্চিমবঙ্গে অনাদিলিঙ্গ শিবের আবির্ভাবের সঙ্গে গোপদের প্রায় অবিচ্ছেদ্য সম্পর্ক থেকে অনুমান করা যায় কিভাবে আর্যীকৃত শিব পরবর্তীকালে পশুপালক ও অন্যান্য অনার্য সমাজে প্রবেশ লাভ করেছিলেন। সয়লা উৎসব ও সামাজিক বন্ধুত্ব। সয়লা উৎসব হল বন্ধুত্বের উৎসব। বন্ধুত্ব হল দুজন বা তারও বেশি অজানা ও অনাত্মীয় ব্যক্তির মনোবন্ধন। এ বন্ধন সামাজিক বন্ধনও, কারণ বন্ধুর সামাজিক কর্তব্য আছে, কর্তব্য পালনের নৈতিক বাধ্যতাও আছে।
সমাজবিজ্ঞানীরা এই বন্ধুত্বকে সামাজিক জীবনের অন্যতম আদি সংগঠন বা ইনস্টিটিউশন বলে মনে করেন। সম্প্রতি হার্সকোভিটস পশ্চিম আফ্রিকার ডাহোমি প্রদেশে এই বন্ধুত্বের সামাজিক ভূমিকা সম্বন্ধে যেসব তথ্য উদ্ঘাটন করেছেন তাতে মানব সমাজের ক্রমবিকাশে বন্ধুত্বের দান সম্পর্কে পূর্বধারণা অনেক বদলে গেছে। সাধারণত সমাজবিজ্ঞানীরা এতদিন বন্ধুত্বের তাৎপর্যকে উপেক্ষা করে এসেছেন বলা চলে। The most fundamental of these non-relationship groupings and the most immediate is one which is most neglected by anthropologists, friendship. এক নম্বর ফুটনোট, M.J. Herskovits, Dahomey, An Ancient West African Kingdom, 2 volumes, New York, 1938, Volume 1, Chapter 13. আবার টেক্সটে ফিরে আসছি। এই উপেক্ষার কারণ হচ্ছে হার্সকোভিটসের মতে বিজ্ঞানীরা বন্ধুত্বকে সামাজিক ইনস্টিটিউশন বলে মনে করেননি, কিন্তু প্রাচীনতম সমাজ সংগঠনের মধ্যে বন্ধুত্ব অন্যতম এবং সামাজিক বন্ধনের মধ্যে ব্র্যাকেটে বৈবাহিক, কৌলিক প্রভৃতি ব্র্যাকেট ক্লোজড বন্ধুত্বের বন্ধন আদিমতম। আমাদের দেশের রাখি বন্ধন উৎসবের মধ্যে এবং সই পাতানো, মিতা পাতানো প্রভৃতি প্রথার মধ্যে এই সুপ্রাচীন বন্ধুত্ব উৎসবের স্মৃতি সেদিন পর্যন্ত জাগরুক ছিল। পশ্চিমবঙ্গের একটি সংকীর্ণ অঞ্চলে ব্র্যাকেটে ঘাটাল আরামবাগ কেন্দ্র করে ব্র্যাকেট ক্লোজড এই উৎসবের আনুষ্ঠানিক ও লৌকিক রূপ এখনও অনেকটা বজায় আছে। স্থানীয় লোকের কাছে আজ তার কোনো তাৎপর্য না থাকলেও সমাজ বিজ্ঞানীর কাছে এই লোকোৎসবের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য গভীর। প্রধানত ভৌগোলিক বিচ্ছিন্নতা ও আঞ্চলিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক স্থিতিশীলতার জন্যই এই ধরনের একটি প্রাচীন মৌলিক উৎসবের উদ্বর্তন সম্ভব হয়েছে বলে মনে হয়। সাংস্কৃতিক উপাদানের তাৎপর্য বদল। প্রত্যেক মৌলিক উপাদানের স্বাতন্ত্র্য এক একটি যৌগ সংস্কৃতির বিন্যাসের মধ্যে পরিবর্তিত হয়। এক একটি কালচার কমপ্লেক্সের বিশিষ্ট বিন্যাসের মধ্যে প্রত্যেক ট্রেট এর বা উপাদানের একটা বিশেষ তাৎপর্য থাকে। একটি কমপ্লেক্স থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কমপ্লেক্সে যখন কোনো ট্রেট গ্রন্থিত ও বিন্যস্ত হয় তখন সেই ট্রেটের তাৎপর্যও বদলে যায় অনেকটা অজ্ঞাতসারে। রাসায়নিক কম্পাউন্ডের সঙ্গে কতকটা এই যৌগ সংস্কৃতির তুলনা করা চলে। ক খ গ কমপ্লেক্সে খ এর যে তাৎপর্য থাকে, চ খ ট কমপ্লেক্সে সেই একই খ এর আর সেই তাৎপর্য থাকে না। বিভিন্ন মিশ্র সংস্কৃতির বিন্যাসে এক একটি মৌলিক সাংস্কৃতিক উপাদানের এই তাৎপর্য বদলের অনেক উদাহরণ পশ্চিমবঙ্গের সংস্কৃতি ক্ষেত্র থেকে দেওয়া যায়। নরবলি বা উৎসর্গ প্রথা ব্র্যাকেটে হিউম্যান স্যাক্রিফাইস একটি সুপ্রাচীন আদিম প্রথা। নিষাদ ও কিরাত ব্র্যাকেটে ইন্ডো মঙ্গোলয়েড জাতির সংস্কৃতিতে এই প্রথার গভীর তাৎপর্য ছিল। বিজয়োৎসব ও নানা রকম কামনা উৎসবের অঙ্গ ছিল নরবলি ও নরমুণ্ড নৃত্য। ব্র্যাকেটে শবর, নাগা প্রভৃতি জাতির মধ্যে কিছুদিন আগেও প্রচলিত ছিল ব্র্যাকেট ক্লোজড। আর্যদের মধ্যে পুরোহিত ব্রাহ্মণ শ্রেণী এই প্রথা অধর্ম বলে নিন্দা করলেও ক্ষত্রিয় রাজারা দীর্ঘকাল এই প্রথা পালন করেছেন। বৈদিক সাহিত্যে ও মহাভারতে তার অনেক উপাখ্যান উদাহরণ আছে। এক নম্বর ফুটনোট, R.P. চন্দ, সার্ভাইভাল অব দ্য প্রিহিস্টোরিক সিভিলাইজেশন অব দ্য ইন্ডাস ভ্যালি, ASI মেমোয়ার নম্বর 41, হিউম্যান স্যাক্রিফাইস, অধ্যায় দ্রষ্টব্য, 14 থেকে 18 পৃষ্ঠা। আবার টেক্সটে ফিরে আসছি। ক্রমে এই প্রথা আর্যীকৃত হয়েছে এবং বিভিন্ন মিশ্র সংস্কৃতিতে বিন্যস্ত হয়ে তার তাৎপর্যও বদলে গেছে। যে কোনো হিন্দু শাক্ত দেবীর উৎসবে ব্র্যাকেটে যেমন দুর্গোৎসব, কালী পূজা ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড, বলিদান অন্যতম অনুষ্ঠান।
দীর্ঘকাল ধরে 1 শতাব্দী আগে পর্যন্ত ব্র্যাকেটে যেমন রঙ্কিনী দেবীর পূজায় ব্র্যাকেট ক্লোজড বিচ্ছিন্ন নরবলি প্রথা প্রচলিত ছিল। ক্রমে নরবলির বদলে পশুপক্ষীর বলি প্রবর্তিত হয়েছে। বৈষ্ণব ধর্মের প্রভাবে তার বদলে শাকসবজি ফলমূল বলিদানের প্রথা প্রচলিত হয়েছে আরও পরে। বলিদান প্রথা এমনকি নরবলি প্রথা পর্যন্ত প্রতীকাকারে ব্র্যাকেটে মাটির পুতুল আজও উদ্বৃত্ত রয়েছে, কিন্তু মৌলিক প্রথার আসল তাৎপর্য প্রায় অন্তর্হিত। ভিন্ন কালচার কমপ্লেক্সে একই উপাদানের এইভাবে তাৎপর্য বদল হতে থাকে। তন্ত্রাচার ও তান্ত্রিক সংস্কৃতি আর একটি দৃষ্টান্ত। তন্ত্রের অধিকাংশ আচার অনুষ্ঠানই আদিম ধর্মানুষ্ঠানের অন্তর্গত। জাদুবিদ্যা বা শবরীবিদ্যা, মারণ উচাটন বশীকরণ ইত্যাদির আদিম মানব সমাজে যে সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ছিল, পরবর্তী বৌদ্ধতন্ত্রে বা হিন্দুতন্ত্রে ঠিক তা ছিল না। বৌদ্ধ ও হিন্দুতন্ত্রের সম্পূর্ণ ভিন্ন কালচার কমপ্লেক্সে আদিম সমাজের এইসব ধর্মকর্ম ও ধ্যানধারণা গ্রন্থিত হয়ে পরিবর্তিত হয়েছে। জীবন ও সমাজের সঙ্গে প্রত্যক্ষ যোগসূত্র থেকে ছিন্ন হয়ে এই সব উপাদান ক্রমে যান্ত্রিক আচার অভ্যাসে পরিণত হয়েছে। তার ফলে ব্যভিচার ও অবনতি ঘটেছে। এই দৃষ্টান্ত থেকে সংস্কৃতির ইতিহাসের একটি সূত্র আবিষ্কার করা যায়। জীবন ও সমাজের প্রত্যক্ষ সংযোগ থেকে বিচ্ছিন্ন হলে মৌলিক সাংস্কৃতিক আচার ক্রমে অনাচার ও ব্যভিচারে পরিণত হয়, অন্তত হবার সম্ভাবনা থাকে। আমাদের দেশের তন্ত্রাচার তার অন্যতম দৃষ্টান্ত। নরমুণ্ড নৃত্য অন্যতম আদিম ধর্মানুষ্ঠান। এই অনুষ্ঠান পরে ধর্মঠাকুরের ও শিবের গাজনোৎসবের অঙ্গ হয়েছে। ধর্মঠাকুর রাঢ়ের অন্যতম গ্রামদেবতা এবং গাজন ব্র্যাকেটে গা = গ্রাম, জন = জনসাধারণ ব্র্যাকেট ক্লোজড। গ্রামের জনসাধারণের উৎসব। 1 নম্বর ফুটনোট। 1829 সালে রামকমল সেন এশিয়াটিক সোসাইটিতে চড়কের গাজন সম্বন্ধে একটি নিবন্ধ পাঠ করেন। তাতে গাজন শব্দের তিনি এই ব্যাখ্যা করেছেন ব্র্যাকেটে JAS ভলিউম 2 1833। আবার টেক্সটে ফিরে আসছি। ধর্মের গাজন গ্রাম দেবতার লোকোৎসব। ধর্মঠাকুরের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকধর্মের সংমিশ্রণ ঘটেছে। তার সঙ্গে বৌদ্ধ ও হিন্দু ধর্মেরও অনেক উপাদান মিশেছে। ধর্মঠাকুরের ধ্যানধারণায় বৌদ্ধ ধর্মের প্রভাব অনস্বীকার্য। ধর্মঠাকুরের সঙ্গে বৌদ্ধ মূর্তি পূজা ও স্তূপ প্রতীক পূজা রাঢ়ের একাধিক স্থানে দেখেছি। কুর্ম প্রতীকও কোনো নিষাদ জাতির কুর্ম টোটেমের চিহ্ন বলে মনে হয়। বিষ্ণুর পৌরাণিক অবতার বলে কুর্মের ব্যাখ্যা করার আগে ভাবা উচিত এই অবতার কল্পনারই ব্র্যাকেটে মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড বা উৎস কোথায়? পুরাণকারদের এই কল্পনার প্রয়োজন হয়েছিল কেন? টোটেম সংস্কৃতির ধারক ও বাহক বিপুল জনগোষ্ঠীর মধ্যে ধর্মপ্রচারের জন্য নয় কি? রাঢ় দেশে টোটেম সংস্কৃতির ধারক ও বাহক বহু জনগোষ্ঠীর বাস ছিল। পশ্চিমবঙ্গের বাঘ, হাতি, ঘোড়া ইত্যাদি কৌলিক উপাধি আজও তার সাক্ষী। এইসব জাতি আর্য সংস্কৃতির প্রত্যক্ষ সংযোগ ও প্রভাব বহির্ভূত ছিল। জৈন ও বৌদ্ধ ধর্মের প্রভাব তাদের উপর পড়া স্বাভাবিক। হিন্দু ধর্মের প্রভাব থেকেও পরে তারা একেবারে মুক্ত হয়নি। এইসব ধর্মাচার ও সংস্কৃতির সমন্বয়ে ধর্মঠাকুর রাঢ় দেশে গ্রাম দেবতা রূপে রূপায়িত হয়েছেন। তাঁর গ্রাম্য জনোৎসবের নাম হয়েছে গাজন। ক্রমে ব্রাহ্মণ পুরোহিতরা এই গাজনকে শৈব উৎসবে পরিণত করেছেন। শিব ক্রমে প্রধান গ্রাম দেবতা হয়েছেন বলে ধর্মের গাজন সহজে শিবের গাজনে পরিণত হয়েছে। গ্রাম দেবতার সঙ্গে গ্রামদেবী থাকতেন, পুরুষ দেবতার সঙ্গে একজন স্ত্রী দেবতা। রাঢ়ের গ্রাম দেবতা ধর্মের সঙ্গে থাকতেন তাঁর কামিন্যা। কামিন্যাদের নানা রকমের নাম আছে। এই কামিন্যারাই ক্রমে শাক্ত ও তান্ত্রিক ধর্মের প্রভাবে
গ্রাম দেবতা কালী হয়েছেন মনে হয়। তার সুন্দর আভাস পাওয়া যায় মুর্শিদাবাদ ও বীরভূমের সংযোগস্থল থেকে। বীরভূমের কীর্ণাহার লাভপুর অঞ্চলে একাধিক গ্রামে হারিডোম পূজিত বিখ্যাত সব কালী আছেন। এই অঞ্চলে ধর্মপন্থী ও তান্ত্রিকদের প্রাধান্য ও মিশ্রণ খুব বেশি। কীর্ণাহার থেকে মাইল 2 দূরে বেনেপাড়ায় এক বিখ্যাত কালী আছেন, সেবায়েত ডোম। মুর্শিদাবাদের কান্দি মহকুমা ও বীরভূমের প্রায় শতাধিক গ্রাম জুড়ে এই বেনেপাড়ার কালী গ্রাম দেবতা রূপে বিরাজ করেন। পানপাড়ায় এক কালী আছেন, সেবায়েত হারি। কালকেপুরের কালীর দেয়াশী ডোম। কীর্ণাহারের গ্রাম দেবতা ভদ্রকালী। লাভপুর তো ফুল্লরা দেবীর তান্ত্রিক পীঠস্থান বলে খ্যাত। বোঝা যায় রাঢ়ের এই অঞ্চলে ধর্মনিরঞ্জন পন্থীদের সঙ্গে বৌদ্ধ ও হিন্দু তান্ত্রিকদের বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ ঘটেছিল। গ্রাম দেবতারা তার সাক্ষী হয়ে রয়েছেন এবং শিলালিপি বা তাম্রশাসনের সাক্ষীর চেয়ে তাঁদের সাক্ষী কম নির্ভরযোগ্য নয়। নরমুণ্ডন নৃত্য বা মরা খেলা ধর্মের গাজনের অঙ্গ ছিল রাঢ় দেশে। এই নিষেধাচার সহজেই রাঢ়ের জনসাধারণ কর্তৃক ধর্মদেবতার উৎসবে গৃহীত হয়েছিল। মুর্শিদাবাদের কান্দি মহকুমার অনেক স্থানে, বর্ধমানের একাধিক স্থানে ধর্ম ঠাকুরের উৎসবে মৃতের পচা গলা নরমুণ্ড নিয়ে নৃত্যগীত হতো। কালিকার পাতারা নৃত্য করত, কালকে পাতারি নাচ বলা হতো। এই উৎসব সম্বন্ধে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রায় 50 বছর পূর্বের বিবরণের মধ্যে লিখেছেন, ইনভার্টেড কমার ভেতর, কালিকার পাতারা আস্ত মরা মনুষ্যের শবদেহ, অনেক সময় গলিত শব আনিয়া মন্দিরের উঠানে উপস্থিত হয় ও ঢাকের বাদ্য ও ধূপের ধোঁয়াসহ বিকট পৈশাচিক নৃত্যের অভিনয় করে। পূর্বে সব সংগ্রহ করিয়া রাখিতে হয়। গলিত দুর্গন্ধ সব হইলেই বিশেষ বাহাদুরি, অভাবে গোটাকতক শুকনা মাথা। শ্মশানবাসী মহাদেবের কালাগ্নি রুদ্রমূর্তির সম্মুখে এই পৈশাচিক অনুষ্ঠান সঙ্গত হইতে পারে, কিন্তু ইহার অনার্যত্বে সংশয় নাই। ইনভার্টেড কমা ক্লোজড। 1 নম্বর ফুটনোট, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী গ্রাম দেবতা প্রবন্ধে মুর্শিদাবাদের ব্র্যাকেটে কান্দির এই উৎসবের চমৎকার বিবরণ লিপিবদ্ধ করে গিয়েছেন। ব্র্যাকেটে সাহিত্য পরিষদ পত্রিকা 1314 সন প্রথম সংখ্যা, ব্র্যাকেট ক্লোজড। আবার আমরা টেক্সটে ফিরে আসছি। কান্দির রুদ্রদেবের গাজনে এই নৃত্যানুষ্ঠান হয়। কান্দিতে বুদ্ধমূর্তি রুদ্রদেব বলে পূজিত হন এবং কান্দি অঞ্চলের ধর্মের গাজনের নরমুণ্ড নৃত্য রুদ্রের গাজনেও অনুষ্ঠিত হয়। বর্ধমানের কুরমুন গ্রামের ঈশানেশ্বর শিবের গাজনে এই নরমুণ্ড নৃত্য হয়। এই অনার্য অনুষ্ঠানের আসল তাৎপর্য বহুকাল লোপ পেয়েছে এবং ধর্মের গাজন থেকে শিবের গাজনে গৃহীত হয়ে ক্রমেই তার বাহ্য বিভৎসতা বেড়েছে মাত্র। শিল্পকলার রীতিবিচার। সাংস্কৃতিক বিশ্লেষণের এই পদ্ধতি অবলম্বন করে আমরা স্থানীয় শিল্পকলার রীতি ও ভঙ্গি স্বাতন্ত্র্যের বিচার করতে পারি। বিশেষ সামাজিক, অর্থনৈতিক ও মানসিক পরিবেশে বিশেষ ধ্যান, ধারণা ও আদর্শের প্রেরণায় শিল্পকলার বৈচিত্র্যের বিকাশ হয়। সেই পরিবেশ থেকে বিচ্ছিন্ন হলে এবং তার সঙ্গে প্রত্যক্ষ সংযোগ না থাকলে কিভাবে শিল্পকলার ক্রমাবনতি ঘটে সে সম্বন্ধে পশ্চিমবঙ্গের চিত্রকরদের পটশিল্প ও বাঁকুড়া বিষ্ণুপুরের মৃৎশিল্প প্রসঙ্গে আলোচনা করেছি। 1 নম্বর ফুটনোট, গ্রাম প্রদক্ষিণ বিভাগের বিবরণ ছাড়াও সাংস্কৃতিক প্রসঙ্গ বিভাগে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। লোকধর্ম ও শিল্পকলা, দশাবতার তাস, পশ্চিমবঙ্গের চিত্রকর প্রভৃতি প্রবন্ধ দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। এখানে কলারীতি বা আর্ট স্টাইল সম্বন্ধে কিছু বলবো। ঝাড়গ্রামের সাঁওতাল প্রধান এলাকা থেকে বিষ্ণুপুর আরামবাগ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে অধিকাংশ গ্রাম দেবতার স্থানে যেসব পোড়ামাটির হাতিঘোড়ার মূর্তি দেখা যায়, স্থানীয় মৃৎশিল্পী কুম্ভকাররা সেগুলি তৈরি করেন। এইসব হাতিঘোড়ার গড়ন লক্ষ্য করলে ব্র্যাকেটে 51 নম্বর প্লেট দ্রষ্টব্য, ব্র্যাকেট ক্লোজড, দেখা যায় বাস্তব
বা রিয়েলিস্টিক গড়ন থেকে ক্রমেই যেন একটা ভঙ্গি প্রধান অবাস্তব গড়নের দিকে এই মৃৎশিল্পের অগ্রগতি হয়েছে। ঝাড়গ্রামের অনুন্নত অঞ্চলের হাতি ঘোড়া সলিড ও অনেকটা বাস্তব। ব্র্যাকেটে প্লেট 51 প্রথম চিত্র, ব্র্যাকেট ক্লোজড। ঝাড়গ্রামেরই উন্নত গ্রামাঞ্চলের হাতি ঘোড়া ভঙ্গিপ্রধান বিশেষ রূপ ধারণ করেছে এবং তারই পরিণতি হয়েছে বিষ্ণুপুর পাঁচমুড়োর ফাঁপা বৃত্তাকার গড়নে। তাহলে কি শিল্পকলার রীতিবিকাশের স্বাভাবিক ঝোঁক বাস্তব চিত্রণ ব্র্যাকেটে রিয়েলিজম থেকে প্রতীকী চিত্রণের ব্র্যাকেটে সিম্বলিজম দিকে? প্রকৃতি আগে, প্রতীক পরে? বাস্তবতা আগে, ভঙ্গিপ্রধান স্বাতন্ত্র্য পরে? না দুয়েরই যুগপৎ বিকাশ হয়েছে? কলারসিকদের মধ্যে দীর্ঘকাল ধরে এ বিষয়ে তর্ক বিতর্ক হয়েছে। তর্কের শেষ হয়নি আজও। সমাজবিজ্ঞানীদের মধ্যে এ বিষয়ে প্রত্যক্ষ গবেষণা করেছেন যাঁরা, তাদের মধ্যে হ্যাডন, বাফুর, বোয়াস প্রভৃতির নাম উল্লেখনীয়। হ্যাডন স্তূপীকৃত শিল্পকলার নিদর্শন সংগ্রহ করে তাদের ক্রমবিকাশ ও ক্রমাবনতির ধারা অনুসন্ধান করে এ বিষয়ে মন্তব্য করেছেন যে কলারীতির বিকাশের ধারা হল বাস্তবতা থেকে প্রতীকের দিকে, রিপ্রেজেন্টেশনাল রূপায়ণ থেকে কনভেনশনালাইজড ভঙ্গি ও রীতি প্রাধান্যের দিকে। তিনি বলেছেন 2 নম্বর ফুটনোট, এ সি হ্যাডন, এভলিউশন ইন আর্ট, লন্ডন 1914, পেজ 7। এই প্রসঙ্গে এইচ বালফোর এর দ্য এভলিউশন অফ ডেকোরেটিভ আর্ট, লন্ডন 1895 দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। The vast bulk of artistic expression owes its birth to realism. The representations were meant lifelike or to suggest real objects. That they may not have been so was owing to the apathy or incapacity of the artist or to the unsuitability of his materials. Once more, the design was acted upon by constraining and restraining forces which gave it, so to speak, an individuality of its own. In the great majority of representations, the life history ran its course through various stages until it settled down to uneventful senility. In some cases, the representation ceased to be. In fact, it died. হ্যাডনের এই মত বোয়াস, হার্সকোভিটস প্রভৃতি সমাজবিজ্ঞানীরা আংশিক সত্য বলেছেন। আংশিক সত্য হলেও হ্যাডনের এই সূত্রটি এত বেশি তথ্য নির্ভর যে সহজে তা খণ্ডনীয় নয়। কিন্তু অন্যান্য আরও অনেক আদিম জাতির ব্র্যাকেটে যা হ্যাডন দেখেননি, ব্র্যাকেট ক্লোজড, শিল্পকলার মধ্যে প্রথম থেকে প্রতীকী রূপায়ণের এমন প্রাধান্য দেখা যায় যে কলারীতির বিকাশের ধারা সম্বন্ধে সঠিকভাবে কিছু নির্দেশ করা যায় না। আদিম শিল্পীর দৃষ্টিতেও এক একটি প্রত্যক্ষ বস্তুর বিশেষ কোনো অংশ এমনভাবে কল্পনামণ্ডিত হয়ে ওঠে যে সেই বিশেষ অংশের রূপায়ণই তার কাছে সত্য বলে প্রতিভাত হয় এবং তাই থেকে প্রতীকী শিল্পের বিকাশ হয়। পশ্চিমবঙ্গের মাটির হাতি ঘোড়া প্রসঙ্গেও এ উক্তি প্রযোজ্য। বড় বড় হাতি ঘোড়া ছাড়া ক্ষুদ্রাকার মাটির হাতি ঘোড়াগুলি সবই প্রায় প্রতীকী রূপায়ণের নমুনা। কাঠের রঙিন পুতুল ও পোড়ামাটির পুতুলের ক্ষেত্রেও একথা সত্য। কিন্তু কৃষ্ণনগরের ব্র্যাকেটে নদিয়া মৃৎশিল্প প্রধানত রিপ্রেজেন্টেশনাল, বাস্তবধর্মী। সুতরাং অঞ্চলভেদে রীতিভেদ আছে। একটি নির্দিষ্ট বাঁধা ধরা ছক ধরে কলারীতির যান্ত্রিক বিকাশ হয়নি। আঞ্চলিক সামাজিক মানসিক পরিবেশের পার্থক্যের জন্য তার মধ্যে বৈচিত্র্যের বিকাশ সম্ভব হয়েছে। শিল্পকলার বিকাশ ও অবনতি। অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক বা নৈতিক মানসিক পরিবেশের পরিবর্তনের জন্য শিল্পকলার ক্রমাবনতি ও বিলুপ্তি ঘটতে পারে। 1 নম্বর ফুটনোট, WHR Rivers, The Disappearance of Useful Arts, reprinted in Psychology and Ethnology, London 1926। আবার টেক্সটে ফিরে আসছি। পশ্চিমবঙ্গের শিল্পকলার ক্ষেত্রে তার প্রচুর প্রমাণ পাওয়া যায়।
যেমন দেবালয় স্থাপত্যের বিকাশ হয়েছিল একটি বিশেষ সাংস্কৃতিক পরিবেশে। রাঢ়ের সূত্রধর ও গৃহশিল্পীরাই মনে হয় দোচালা, চারচালা, আটচালা গড়নের ইটের বাংলা মন্দিরের রূপ দিয়েছিলেন। বাঁকা চাল, খড়ের মাটির ঘরের প্রায় হুবহু অনুকরণে বাংলা মন্দির গড়ে উঠেছে। যত রকমের বাঁকা চালের খড়ঘর পশ্চিমবঙ্গে দেখা যায় ব্র্যাকেটে একতলা, দোতলা, ব্র্যাকেট ক্লোজড, তত রকমের বাঁকা চালের ইটের মন্দিরও পাওয়া যায়। ব্র্যাকেটে প্লেট 54 দ্রষ্টব্য, ব্র্যাকেট ক্লোজড। মনুষ্যালয়ের সঙ্গে দেবালয়ের আন্তরিক সম্পর্ক স্থাপন করেছেন পশ্চিমবঙ্গের সূত্রধর শিল্পীরা। দেবতার সঙ্গে মানুষের পারিবারিক আত্মীয়তার নিদর্শন হল বাংলা মন্দির। দেবতাকে সম্রাট মনে করে প্রাসাদ তুল্য মন্দিরে তার অধিষ্ঠানের কথা বাংলার শিল্পীরা কল্পনা করেননি। পশ্চিমবঙ্গের বাঁকাচালের গৃহের গড়ন ও বিস্তারণ থেকে মনে হয় রাঢ় দেশের কেন্দ্রস্থল থেকেই বাংলার এই বিশিষ্ট দেবালয় স্থাপত্যের বিকাশ ও বিস্তার হয়েছিল। প্রথমে হয়তো কাঠের ও খড়ের ঘরই দেবালয় ছিল, যেমন গ্রামে গ্রামে এখনও অনেক আছে। পরে ইটের গড়নে তাকে রূপান্তরিত করা হয়েছে এবং কাঠের কারুকার্য ব্র্যাকেটে দরজা, খুঁটি ইত্যাদির ব্র্যাকেট ক্লোজড মন্দিরের গায়ে পোড়ামাটির কারুকার্যে পরিণত হয়েছে। তার জন্য স্থানীয় জমিদার ও সামন্ত রাজার আর্থিক পোষকতা প্রয়োজন হয়েছে। ইটের দেবালয়ের যেসব নিদর্শন এখনও আছে তা থেকে মনে হয় ষোড়শ-সপ্তদশ শতাব্দী থেকে এই দেবালয়ের প্রবর্তন হয়েছিল। মন্দিরের সংলগ্ন লিপি থেকে তার পূর্বের কোনো ইঙ্গিত পাওয়া যায় না, কোনো নিদর্শনও নেই। সামন্ত পোষকতা ক্রমে যত কমেছে, স্থাপত্যেরও তত অবনতি হয়েছে দেখা যায়। ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই দেবালয় স্থাপত্যের চরম বিকাশ হয়েছে মনে হয় এবং ঊনবিংশ শতাব্দী থেকে দ্রুত অবনতি ঘটেছে। মন্দিরের গড়ন পর্যন্ত বিকৃত হয়েছে। দেবালয় গড়তে পারেন এরকম সুদক্ষ সূত্রধর শিল্পী এখন পশ্চিমবঙ্গে প্রায় দুর্লভ বলা চলে। চিত্রকর পটুয়াদের মতন তাঁরা জীবিকার জন্য ভিন্ন বৃত্তি অবলম্বন করেছেন। সংস্কৃতি, সংঘাত ও সমন্বয়। বিভিন্ন সংস্কৃতির সংঘাত ও সংস্পর্শের ব্র্যাকেটে কালচার কন্ট্যাক্ট ব্র্যাকেট ক্লোজড ফলে আঞ্চলিক সংস্কৃতির কিভাবে পরিবর্তন ঘটে, ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে নতুন সমন্বয় ব্র্যাকেটে ইন্টিগ্রেশন হয়, সে সম্বন্ধে গ্রাম প্রদক্ষিণ ও সাংস্কৃতিক প্রসঙ্গ বিভাগের একাধিক প্রবন্ধে আলোচনা করেছি। সংঘাত ও সংস্পর্শ দুদিক থেকে বিচার করা যায়। আভ্যন্তরিক সংঘাত, যেমন আর্য অনার্য, হিন্দু বৌদ্ধ, শাক্ত বৈষ্ণব ইত্যাদি সংস্কৃতি ধারার সংঘাত। বহিরাগত সংস্কৃতির সংঘাত, যেমন ভারতীয়, হিন্দু, মুসলমান, ইউরোপীয় ইত্যাদি। সংঘাতের তীব্রতা দুই দিকেই সমান হতে পারে। আর্য অনার্যের সংঘাত, হিন্দু বৌদ্ধের সংঘাত, শাক্ত বৈষ্ণবের সংঘাত এবং হিন্দু মুসলমান বা ইউরোপীয় সংস্কৃতির সংঘাতের তীব্রতা ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য বিশেষ নেই। সমন্বয়ের বিভিন্ন স্তর আছে। সামাজিক জনস্তর। সর্বস্তরে সমন্বয়ের গভীরতা বা একাত্মীকরণ ব্র্যাকেটে অ্যাসিমিলেশন ব্র্যাকেট ক্লোজড সমান নয়। জনমানসের বিভিন্ন স্তরের গ্রহণ প্রবণতার উপর সমন্বয়ের গভীরতা প্রধানত নির্ভরশীল। সমাজবিজ্ঞানসম্মত অনুশীলন রীতি প্রয়োগ করে বঙ্গ সংস্কৃতির রূপায়ণের ধারা এইভাবে নানা দিক থেকে বিশ্লেষণ করা যায়। সংস্কৃতির বৈচিত্র্যের পরিচয় না পেলে তার অন্তর্নিহিত ঐক্যের আভাস পাওয়াও সম্ভব নয়। ক্ষুদ্র ক্ষুদ্র বৈচিত্র্যের ও স্বাতন্ত্র্যের মিলনেই বৃহত্তর ঐক্য গড়ে ওঠে। ভারত সংস্কৃতির ঐক্য বহু জাতি উপজাতির সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর প্রতিষ্ঠিত। এই বৈচিত্র্যের বিচারের জন্য পশ্চিমবঙ্গের সংস্কৃতির আঞ্চলিক অনুসন্ধান ও অনুশীলন প্রয়োজন। অনুশীলনের ফলাফল সম্বন্ধে যেটুকু আভাস দিয়েছি পরবর্তী আলোচনায় তারই তথ্যভিত রচনা করেছি।